আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। নির্বাচনের জন্য দেশ যথেষ্ট স্থিতিশীল এবং পুরোপুরি তৈরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, রোহিঙ্গা ইস্যু একটি বৈশ্বিক সংকট। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন এবং পুনরায় নির্যাতন, গণহত্যা থেকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথ উদ্যোগ নেবার আহ্বান জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলমান আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ ক্রান্তিকাল পার করলেও জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তাই আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। Now we are ready for another transition in our political history. We have announced the time for election and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়ে অমানবিক জীবন পার করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্যাতনের কবলে যদি সব রোহিঙ্গা তাদের ভূমি থেকে বিতাড়িত হয়, তাহলে সেটা হবে বিশ্বের জন্য ঐতিহাসিক পরাজয়। তাই এই সংকট মোকাবেলায় মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home as a part of this transition process that we are going through. I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. Your continued support will remain pivotal and exigent until they return home. নিউ ইয়র্কে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে সফল করতে এই স্টেক হোল্ডার ডায়ালগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সীমান্তের ওপারেই অনুপ্রবেশের জন্য অপেক্ষায় আছে প্রায় অর্ধলক্ষাধিক রোহিঙ্গা। শুধু আশ্বাসই নয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে দরকার অংশীজনদের কার্যকরী পদক্ষেপ। রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এই সম্মেলনে এই সংকট আরও গভীর হওয়ার আগেই প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ইনানী, কক্সবাজার। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে 7 লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয়। কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেওয়া আরও 3.5 লাখ রোহিঙ্গা সহ বর্তমানে 12 লাখেরও অধিক রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে বসবাস করছে। নষ্ট হচ্ছে সেখানকার পরিবেশ, প্রকৃতি। সাধারণ মানুষ জড়িয়ে পড়ছে মাদক সহ নানা অপরাধে। রোহিঙ্গা সংকট সমাধানের আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকরী ভূমিকা চায় শরণার্থী বিষয়ক কমিশনার। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা থেকে বাঁচতে এভাবে স্রোতের মতো বাংলাদেশে ঢুকতে থাকে রোহিঙ্গা নারী শিশুরা। মানবিক কারণে সীমান্ত খুলে রাখে বাংলাদেশ। জান্তা বাহিনীর জাতিগত নিধন থেকে অসহায় মানুষগুলোকে আশ্রয় দেয় বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয় বাংলাদেশ। বর্তমানে 33টি ক্যাম্পে 12 লাখের অধিক রোহিঙ্গা বসবাস করছে। এতে সেখানকার পরিবেশ, প্রকৃতিতে দেখা দিয়েছে বিরূপ প্রভাব। বনাঞ্চল উজাড় হচ্ছে, পাহাড় কেটে তৈরি হচ্ছে অস্থায়ী ক্যাম্প। রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এছাড়া দিন দিন বাড়ছে তাদের পরিধি। খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি ও ইয়াবা ব্যবসার প্রভাবে উখিয়া টেকনাফের জনজীবন এখন অতিষ্ঠ। আমরা সংযুক্ত, আমরা যে অসুবিধায় আছি সেটা আপনারা বুঝবেন না। যারা এখানে স্থানীয় আছে তারাই রোহিঙ্গা সমস্যাকে প্রকটভাবে বুঝে ধারণ করে এবং সেই সমস্যার কথা জাতিকে জানাতে চায়। 2017 সালে অনুপ্রবেশের বছর থেকে বাংলাদেশ মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের স্বদেশ ফেরত পাঠাতে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে।
পরবর্তীতে কয়েক দফা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। রোহিঙ্গারাও চান তাদের মাতৃভূমিতে ফিরে যেতে। বাংলাদেশে ইনসান হিসাবে রাহাম করে আর টেম্পোরারি জায়গা দিয়ে রেখে তো জায়গা দিয়ে রেখে দিয়ে দিন দুটি বাংলাদেশও খুশি করতে রোহিঙ্গার দেশত দিবল্লা রোহিঙ্গা সাথে নিজের দেশত যাইবল্লা। গত প্রায় 2 বছর ধরে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সাথে সামরিক জান্তা বাহিনীর যুদ্ধ চলছে। এ অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন আরও অনিশ্চয়তার মধ্যে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যে আমাদের প্রতি নির্বিচারে গণহত্যা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী এবং তাদের সহযোগীরা, তার আমরা বিচার চাই। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই। এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আন্তর্জাতিক চাপ ও বহুমুখী কূটনীতির মাধ্যমে বিপুল সংখ্যক এই রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের বর্ষপূর্তি উপলক্ষে শরণার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। সকাল থেকে উখিয়া উপজেলার কুতুপালং 4 এবং 9 নম্বর ক্যাম্পে সমাবেশ করেছেন তারা। সমাবেশে হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারে গণহত্যা বন্ধে স্লোগান দেন। সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী শিশুরাও যোগ দেন। পোস্টার প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন। রোহিঙ্গা নেতারা জানান 2017 সালের পর এবছর আরাকানে রোহিঙ্গারা দ্বিতীয়বার গণহত্যার শিকার হচ্ছে। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন সহ দাতা সংস্থার সহযোগিতা কামনা করেন রোহিঙ্গারা। বাগেরহাটের একটি নির্বাচনী আসন কমানো বর্তমান নির্বাচন কমিশনের জনবিরোধী সিদ্ধান্ত। খসড়া সীমানা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে এমন মন্তব্য করেছেন বাগেরহাটের আইনজীবীরা। সকালে শুরু হওয়া শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার, কমিশন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুনানি শেষে আইনজীবীরা বলেন, দেশ স্বাধীনের পর থেকে 4টি আসন ছিল বাগেরহাটে, তাই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করার কথা জানান তারা। শুনানির দ্বিতীয় দিনে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটির 20 আসন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। 24 আগস্ট থেকে শুরু হওয়া শুনানি চলবে 27 আগস্ট পর্যন্ত। এই 4 দিন দাবি ও আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। বাগেরহাটে 4টি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর। হঠাৎ করে চলমান ইসি আমাদের বলেছেন 4টি আসন থাকবে না, একটা বাদ। আমরা বলেছি এই বাদটা বাগেরহাটবাসী মানে না। ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 27 বিকজ এই কমিশন উইদাউট হ্যাভিং রিজন এই ডিসিশনটা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা 21 শিক্ষার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যাচাই বাছাই শেষে আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এছাড়া কাল থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা। প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান চিফ রিটার্নিং কর্মকর্তার। আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের নজরদারি থাকবে বলেও জানায় রিটার্নিং কর্মকর্তারা। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিকালে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের পর আগামী 28 আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনও ছাত্রদল ও সংগঠনগুলো প্যানেল ঘোষণা করতে পারেনি। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনের প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ দ্বিতীয় দিনের মতো চলছে। প্রথম দিন রোববার রাকসু নির্বাচনের জন্য 5 জন এবং বেগম খালেদা জিয়া হল সংসদের জন্য 1 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী 27 ও 28 আগস্ট। যাচাই বাছাই করা হবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে 2 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার আর তালিকা প্রকাশ করা হবে 4 সেপ্টেম্বর। আগামী 15 সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নরসিংদীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। চিকিৎসকরা বলছেন প্রতিনিয়ত ডেঙ্গুর ধরন পাল্টাচ্ছে। নরসিংদী থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নরসিংদী স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে 16 জন। চলতি বছর জেলায় 307 জন ডেঙ্গু শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছে। ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হলেও রোগীদের জন্য নেই বিশেষায়িত ওয়ার্ড, তাই সাধারণ রোগীদের সাথে রেখেই চলছে চিকিৎসা। শরীর ব্যথা, মাথা ব্যথা, শরীরের এই যে পিছনের ব্যথা, গার ব্যথা, সমস্ত শরীর ব্যথা চিকিৎসা করার পরে মোটামুটি একটু ভালো আছে ইনশাআল্লাহ। সবাই অনেক আন্তরিক এবং তাদের সর্বোচ্চ আমি আসতে পারছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথার পাশাপাশি আমরা দেখছি আনএক্সপ্লেইন উইকনেস নিয়ে অনেকে আসছেন। অনেকের শুধুমাত্র বমি হচ্ছে বা শরীর অত্যাধিক দুর্বলতা, এটা নিয়ে অনেকে আসছেন এবং অনেকে বুঝতেই পারছেন না যে সে ডেঙ্গু রোগে আক্রান্ত। এবং আমাদের অন্তঃবিভাগে ডেঙ্গুর জন্য আইভি ফ্লুইড থেকে শুরু করে অন্যান্য ঔষধপত্র সকল কিছু সরবরাহ আছে, এগুলো বিনামূল্যে রোগীরা পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় 8 জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান। বলেন, গ্রেফতারকৃত 8 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন দুটি বন্ধ থাকায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত 7 আগস্ট প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এই মামলায় প্রধান আসামি সুকান্ত সহ 39 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হয়। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। বাদীপক্ষের নিয়োজিত আইনজীবী আদালতে যুক্তি এবং তদন্তের রিপোর্ট উপস্থাপন করলে ঘটনার সাথে সুকান্ত দত্তের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এছাড়া নতুন করে চিন্ময় দাস সহ আরও 10 জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের অন্তর্ভুক্ত করে মোট 38 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। কম দামে বেশি পেঁয়াজ দেওয়ার আশ্বাসে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। সকাল থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টের একটি আড়ত থেকে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। আটককৃত মোহাম্মদ শাহিনুর আলম প্রতিষ্ঠানটির ম্যানেজার। গত 4 মাস ধরে মেসার্স আবদুল্লাহ বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠান চালু করে প্রতারণার জাল বিস্তার করে চক্রটি। ক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগ করেন, ব্যবসাটি পরিচালনা করতেন জব্বার, রফিকুল ইসলাম, মাসুদ ও শাহিনুর নামের 5 জন। ফেনী 1 আসনে জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য ছাগলনাইয়ায় বিএনপি নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে পৌর বিএনপি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমেদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার। নেত্রকোনার কেন্দুয়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপি কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের নাম না থাকায় স্বজনপ্রীতির অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী নির্যাতিতদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, কমিটিতে ত্যাগীদের জায়গা না দিয়ে একই পরিবারের 20 জনকে নিয়ে পকেট কমিটি করা হয়েছে। গাজীপুরের মহাসড়ক টঙ্গী আব্দুল্লাপুর তুরাগ নদীর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে গাজীপুর ও ফ্লাইওভার ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা। বক্তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদীর উপর ব্রিজ নির্মাণ করতে হবে। টানা 1 ঘন্টা বিক্ষোভের পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ ও ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা বলেন, সড়ক ও জনপথ বিভাগ অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হলেও তারা সরিয়ে নেয়নি। ফলে দুপুরে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। গত 5 আগস্টের পর এ নিয়ে দ্বিতীয়বার অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক ও জনপথ বিভাগ। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে জিয়া পরিষদ। দুপুরে ক্যাম্পাসে 150 শতাধিক রিকশা ভ্যান চালকদের মাঝে এই রেইনকোট বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব সহ ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মকর্তা এবং কর্মচারী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী সুন্নি দলগুলো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তারা। চট্টগ্রাম নগরীর এলজিডি ভবনে আহলে সুন্নাত আল জামায়াতের সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। সমাবেশে আহলে সুন্নাত আল জামায়াতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি, চেয়ারম্যান আল্লামা মাইনুদ্দিন আশরাফি সহ বিশিষ্ট আলেমরা অংশ নেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।